আর একদিন পরই ইইউ থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করছে যুক্তরাজ্য। চলছে বিরোধীদের বিক্ষোভ, অভিবাসীদের ওপর ব্রেক্সিটের প্রভাব পড়ার আশঙ্কা। লন্ডনে সন্ত্রাসী হামলার পর উদ্বেগ উৎকণ্ঠায় ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। একের পর এক হামলার ঘটনায় আতঙ্ক। সৌদি আরবের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ এনে ইয়েমেনে হাজার হাজার মানুষের বিক্ষোভ। গেল 2 বছরে জোটের বিমান হামলায় 12,000-এরও বেশি প্রাণহানি। রাশিয়ায় সরকার বিরোধী র্যালি থেকে আটক 7 শতাধিক। ভিন্ন মতাবলম্বীদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। 29শে মার্চ আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য। তবে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রেখেছেন ব্রেক্সিট বিরোধীরা। প্রক্রিয়া শেষ হলে এর প্রভাব অভিবাসীদের ওপর পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরো জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। গত কয়েকদিন ধরে ব্রেক্সিটের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ করে আসছে হাজার হাজার মানুষ। ইউরোপের সঙ্গে থাকার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন ব্রেক্সিট বিরোধীরা। আমরা এখানে এসেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গলের জন্য। আগামী 20 থেকে 30 বছর পরে যেন আমি তাদের বলতে পারি ব্রিটেনকে ইউরোপের সঙ্গে ঐক্যবদ্ধ রাখার যথাসাধ্য চেষ্টা করেছি। গণভোটে ইউরোপ থেকে যুক্তরাজ্যে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় আসার 9 মাস পর সরকারের অঙ্গীকার মতে আগামী 29 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এই বিচ্ছেদ প্রক্রিয়া। তবে এর ঠিক এক সপ্তাহ আগে লন্ডনে সন্ত্রাসী হামলা ব্রেক্সিট প্রক্রিয়ায় কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র। তবে বিশ্লেষকরা মনে করছেন এই হামলার কারণে নিরাপত্তা ও অভিবাসন ইস্যুতে ব্রেক্সিট প্রক্রিয়ায় ব্রিটেন সরকার বেশ কঠোর অবস্থানে থাকবেন। প্রক্রিয়াটা শুরু করার এক সপ্তাহ আগে এই সন্ত্রাসী হামলাটা হলো, যখন পুরো ব্রিটেন জুড়ে আলোচনা হচ্ছিল যে হার্ড ব্রেক্সিট হবে না সফট ব্রেক্সিট হবে। ব্রিটিশ পার্লামেন্টে এই আক্রমণ হওয়ার কারণে অধিক মাত্রায় পাবলিসিটি পেয়েছে। সরকার যখন দর কষাকষি করবে, নেগোসিয়েশন করবে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, তখন এই নিরাপত্তা ইস্যুটা অনেক এগিয়ে থাকবে। ব্রেক্সিটের কারণে অভিবাসন ইস্যুতে নতুন নীতিমালা করতে পারে যুক্তরাজ্য। এতে দেশটিতে থাকা অভিবাসীদের উপরও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অভিবাসীদের শর্তে অনেকগুলো কঠোর হওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি অ্যান্টি সেন্টিমেন্ট যেটা অভিবাসীদের বিরুদ্ধে সাধারণ মানুষের তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে ডোমেস্টিক ল, ইমিগ্রেশন লর ক্ষেত্রে আরো কঠোর নীতিমালা চলে আসতে পারে। 1997 সালের 25শে মার্চ ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল। ইইউ গঠনের পর যুক্তরাজ্যই প্রথম দেশ এই জোট থেকে বেরিয়ে যাচ্ছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ইমিগ্রেশনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ফ্লোরিডায় গ্রিন কার্ডধারী এক বাংলাদেশিকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। হোমল্যান্ড সিকিউরিটি এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অনুসন্ধানে 65 বছর বয়সী বাংলাদেশি আলাউদ্দিন আহমেদ চৌধুরীর মিথ্যা তথ্য দেওয়ার ঘটনা বেরিয়ে আসে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট জানিয়েছে, আলাউদ্দিন আহমেদ 1993 সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে ভুয়া নাম এবং কাগজপত্র দাখিল করে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে। 1997 সালে ইমিগ্রেশন আদালত তার আবেদন বাতিল করে বহিষ্কারাদেশ দেয়। পরে 2006 সালে আগের তথ্য গোপন করে প্রকৃত নাম পরিচয়ে বাংলাদেশ থেকে ইমিগ্রেন্ট ভিসার জন্য আবেদন করে ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। 2007 সালে গ্রিন কার্ড পান আলাউদ্দিন। পরে অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে আসলে আলাউদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়। এরই ধারাবাহিকতায় চলতি বছরের 14 মার্চ তাকে 2 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। লন্ডনের পার্লামেন্ট ভবনের বাইরে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 12তে। পুলিশ জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে রোববার বার্মিংহাম থেকে 30 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় বর্তমানে জেল হাজতে রাখা হয়েছে বলেও জানানো হয়। গেল বুধবার লন্ডনের ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট ভবনের বাইরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন হামলাকারী সহ অন্তত 4 জন। ওই হামলার ঘটনায় আহত হন আরও অন্তত অর্ধশত। পরে আহত 75 বছর বয়সী একজন হাসপাতালে মারা যান। এই ঘটনার পরপরই হামলায় জড়িতদের গ্রেফতারে ব্রিটেন জুড়ে অভিযানে নামে পুলিশ।
লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজ এবং পার্লামেন্ট ভবনের বাইরে বুধবারের সন্ত্রাসী হামলার ঘটনায় আবারও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। একের পর এক হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে প্রবাসীদের মাঝে। ফ্রান্স থেকে লুৎফর রহমান বাবুর রিপোর্ট। বুধবার ব্রাসেলস হামলার বর্ষপূর্তির দিনে লন্ডনের ওয়েস্টমিনস্টারে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে চালানো হয় ভয়াবহ সন্ত্রাসী হামলা। এতে এক পুলিশ কর্মকর্তা সহ নিহত হন অন্তত 5 জন। এছাড়াও হামলায় আহত হন আর অন্তত অর্ধশত। এর সপ্তাহখানেক আগে প্যারিসের ওর্লি বিমানবন্দরে বড় ধরনের সন্ত্রাসী হামলার হাত থেকে রক্ষা পায় প্যারিসবাসী। একের পর এক এসব সন্ত্রাসী হামলার ঘটনায় শঙ্কিত হয়ে পড়েছেন ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। তাদের ব্যবসা বাণিজ্যও নেমে এসেছে মন্দাভাব। ফ্রান্সেই 1.6 মিলিয়ন টুরিস্ট আসেনি, তার পরিপ্রেক্ষিতে যারা এই সকল ব্যবসায় আছেন, ট্যুরিজম ব্যবসায় আছেন, বিভিন্ন সেক্টর, হোটেল বা বিভিন্ন সুপার মার্কেট, বিভিন্ন ক্ষেত্রে আছেন, তাদের কিন্তু একটা বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় এসছে। সন্ত্রাস হামলার আশঙ্কায় ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন প্রবাসীরা। এমনকি সন্তানকে স্কুলে পাঠাতেও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন তাদের অভিভাবকরা। বাচ্চা নিয়ে স্কুলে যাই, তখন খুব আতঙ্কের মধ্যে থাকি, স্কুলে কি আবার কোনো হামলা হয় কিনা, বা সুপার মার্কেটে যাই, ওইখানে কোনো হামলা হয় কিনা। সন্ত্রাসীদের কোনো জাত ধর্ম নেই উল্লেখ করে প্রবাসীরা বলেন, একমাত্র ঐক্যবদ্ধ প্রতিরোধী পারে সন্ত্রাসবাদকে পুরোপুরিভাবে নির্মূল করতে। সন্ত্রাসীদের কোনো জাত নাই, ধর্ম নাই, ওরা সন্ত্রাসী, ওরা মানবতা বিরোধী। সেই পৃথিবী যেখানে যা সন্ত্রাসী করে ও সন্ত্রাসী থাকবে, আমরা ওদের প্রতিহত করবই সবভাবে মিলে। বিশ্বব্যাপী উগ্র সন্ত্রাসবাদের যে আগ্রাসন তা রুখে দিতে বিশ্ব নেতাদের আরো কঠোর হওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ, ফ্রান্স। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, মসুলে বিমান হামলায় 2 শতাধিক মানুষের নিহতের কারণ নিয়ে খোদ ইরাকি বাহিনীতেই মতভেদ, ফের আইএস বিরোধী অভিযান শুরু। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিমান হামলা শুরুর 2য় বছর পূর্ণ হলো। এ উপলক্ষে হাজার হাজার ইয়েমেনি রাজধানী সানায় জড়ো হয়ে অব্যাহত এ হামলার প্রতিবাদ জানায়। 2015 সাল থেকে এ পর্যন্ত সৌদি জোটের চালানো হামলায় 12,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। হামলার কারণে মানবিক বিপর্যয়ের সম্মুখীন পুরো দেশ। রোববার সানার রাজপথে নেমে আসে হাজার হাজার ইয়েমেনি। সৌদি জোটের বিমান হামলায় 2য় বর্ষপূর্তিতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ সমর্থকদের আয়োজিত এ বিক্ষোভে অংশগ্রহণকারীরা সৌদি আরবের নিন্দা জানানোর পাশাপাশি প্রেসিডেন্ট মনসুর হাদিরও বিরোধিতা করে স্লোগান দেয়। হাউথি বিদ্রোহীদের ক্ষমতা থেকে সরিয়ে হাদি সরকারকে ক্ষমতায় রাখতে সৌদি জোট চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তা আমরা অস্বীকার করতে পারি না। শত্রুপক্ষ আমাদের ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে, তবে আমরা আত্মসমর্পণ করব না। আমরা আমাদের ভূমি ও মর্যাদা রক্ষায় যুদ্ধ চালিয়ে যাব। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। 2015 সালের 26শে মার্চ পারস্য উপসাগরীয় দেশের সমর্থন নিয়ে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরব। প্রথম দিনেই রাজধানী সানায় যারা নিহত হন তাদের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক, বেশিরভাগই ছিল শিশু। চলমান যুদ্ধে হতাহতের দিক দিয়ে সবচেয়ে বড় ঘটনার একটি ছিল ওই বিমান হামলা। জাতিসংঘের শিশু ত্রাণ সংস্থা ইউনিসেফ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, ইয়েমেনে যা ঘটছে তা মানবতা ও শান্তির বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধের শামিল। সেখানকার অর্ধেকেরও বেশি মানুষ খাদ্য সংকটে ভুগছে, অপুষ্টিতে ভুগছে হাজার হাজার শিশু। আমাদের কাছে পর্যাপ্ত খাবার নেই, তাই আমরা খাবার সরবরাহ করতে পারছি না, যার প্রভাব পড়ছে সাধারণ নাগরিকদের, বিশেষ করে শিশুদের উপর। তারা অনাহারে দিন কাটাচ্ছে। এদিকে রোববার ব্রিটেনেও ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন আরব জোটের রক্তক্ষয়ী বিমান হামলার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। লন্ডনে আয়োজিত বিক্ষোভে যোগ দেয় শত শত প্রবাসী ইয়েমেনি। আফরিন জেরিন, সময় সংবাদ। রাশিয়ার মস্কো সহ বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশ থেকে বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি সহ 700-রও বেশি মানুষকে আটক করেছে পুলিশ। মস্কো ছাড়াও রোববার দেশের বিভিন্ন শহরে দুর্নীতি বিরোধী র্যালি করে হাজার হাজার রুশ। এদিকে রাশিয়ায় আটককৃত ভিন্ন মতাবলম্বীদের দ্রুত ছেড়ে দেওয়ার পাশাপাশি শান্তিপূর্ণ সমাবেশে বাধা না দিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
রোববার মস্কোর রেড স্কোয়ারে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ র্যালিতে যোগ দেন রুশ সরকার বিরোধী কয়েক হাজার নেতাকর্মী। জনসভায় বক্তব্য রাখার চেষ্টা করলে বেশ কয়েকজন বিরোধী নেতাকে আটক করে দাঙ্গা পুলিশ। একই দিন পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনিকেও ধরে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। গণমাধ্যম জানায়, দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি থেকে 7 শতাধিক মানুষকে আটক করা হলেও তাদের অনেককেই ছেড়ে দেওয়া হয়। বিক্ষোভকারীরা রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করে। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের 1 বছর আগেই দেশটিতে সরকার বিরোধী এই বিক্ষোভ ছড়িয়ে পড়ল। রুশ প্রধানমন্ত্রীর মুখপাত্র এই অভিযোগকে ষড়যন্ত্রকারীদের প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিলেও বিক্ষোভকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা চাই মেদভেদেভের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সঠিকভাবে তদন্ত করা হোক। দেশের বিভিন্ন ক্ষেত্র আজ দুর্নীতিতে ছেয়ে গেছে। এসব খতিয়ে দেখার দায়িত্ব আদালতের, কিন্তু তারাও বিষয়টিকে এড়িয়ে যাচ্ছেন। কেউ একা অবৈধ কাজ করতে পারে না। নিশ্চয়ই এর সঙ্গে সরকারের আরো শীর্ষ নেতাদের যোগসাজশ রয়েছে। দেশের সর্বস্তরের মানুষ যদি এর বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, তবে চলমান অবস্থার কোনো উন্নতি হবে না। মস্কো ছাড়াও রোববার উপকূলীয় শহর সেন্ট পিটার্সবার্গ, ভ্লাদিভস্তক সহ 90টিরও বেশি শহরে দুর্নীতি বিরোধী র্যালিতে যোগ দেয় হাজার হাজার মানুষ। তারা রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি পুতিন মুক্ত রাশিয়া গড়ার ডাক দেন। 2011 ও 12 সালে রুশ সরকার বিরোধী বিক্ষোভের পর গত 5 বছরের মধ্যে এটি রাশিয়ার সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ বলে জানায় গণমাধ্যম। এদিকে রাশিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের আটক ও তাদের উপর দমনপীড়নের খবরে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। অবিলম্বে রুশ বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি সহ আটককৃত শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের মুক্তি দিতে মস্কোর প্রতি আহ্বান জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। চিলিতে বিতর্কিত বেসরকারি অবসর ভাতা পদ্ধতি সংস্করণের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার সান্তিয়াগোর রাস্তায় জড়ো হয়ে 8 লাখেরও বেশি মানুষ এ বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়, প্রায় 20 লাখ মানুষ তাদের এ দাবির সমর্থনে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে। তারা অভিযোগ করে বলেন, বর্তমানে যে বেসরকারি অবসর ভাতা চালু রয়েছে এতে ধনী ব্যক্তিরা সুবিধা পেলেও গরিব শ্রেণীর মানুষ বঞ্চিত হচ্ছেন। তাই সরকারের প্রতি অতি দ্রুত এ পদ্ধতি সংস্করণের দাবি জানান বিক্ষোভকারীরা। 1981 সালে চিলিতে এএফপি ফান্ড নামে বেসরকারি অবসর ভাতা চালু করেন জেনারেল অগস্টো পিনোচেট। তবে বর্তমানে এর পরিমাণ সময়োপযোগী নয় বলে মনে করছেন অধিকাংশ মানুষ। তাই এটি সংস্করণের দাবিতে প্রায় বিক্ষোভ করে আসছে সাধারণ মানুষ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ঘন্টায় 240 কিলোমিটার বেগে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের দিকে ধেয়ে আসছে সাইক্লোন দেবী। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো 3500-এর বেশি মানুষকে। আইএসের বিস্ফোরক ভর্তি ট্রাকে বিমান হামলা চালানোয় পশ্চিম মসুলের 2 শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয় বলে জানিয়েছে ইরাকি যৌথ বাহিনী। তবে অন্য একটি বিবৃতিতে আইএসের পেতে রাখা বোমা হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়। এর মধ্যেই একদিন বিরতির পর আবারও আইএস বিরোধী অভিযান শুরু করেছে ইরাকি যৌথ বাহিনী। পশ্চিম মসুলে আইএস ও ইরাকি যৌথ বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত 700-র বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। সেখান থেকে পালিয়ে আসা যে মানুষগুলো প্রাণে বেঁচে আছে তারাও খাবার ও পানির অভাবে প্রতিনিয়ত দুর্বিষহ জীবন কাটাচ্ছে। উত্তর মসুলের শরণার্থী শিবিরে শিয়া মিলিশিয়ারা ত্রাণের ব্যবস্থা করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। আমাদের এই করুণ পরিস্থিতির জন্য আইএসই দায়ী। আমাদের খাবার, স্বাস্থ্যসেবা, শিক্ষার কোনো ব্যবস্থা নেই। নিজেদের বাড়িতেই আমরা বন্দী ছিলাম। আমরা খাদ্যের অভাবেই পালিয়ে এসেছি। সেখানে থাকলে আমরা না খেয়েই মরে যেতাম। পশ্চিম মসুলের আল জাদিদা জেলা সহ বেশ কয়েকটি এলাকায় বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহতের ঘটনার পর অভিযান স্থগিত করলেও একদিন পর রোববার আবার আইএস বিরোধী অভিযান শুরু করে ইরাকি যৌথ বাহিনী। চোরাগোপ্তা হামলা সহ জঙ্গিদের শক্ত প্রতিরোধের পরও মসুল আইএস মুক্ত করা এখন সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। আমরা পশ্চিম মসুলের অধিকাংশ এলাকা পুনর্দখল করেছি। এটি তাদের শেষ শক্ত ঘাঁটি হওয়ায় জঙ্গিরা তুমুল সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। তবে তাদের চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে এবং ইরাকি নিরাপত্তা বাহিনীর কাছ থেকে পালানোর কোনো সুযোগ নেই। এদিকে গেল 17 মার্চ পশ্চিম মসুলের আল জাদিদা জেলায় আইএসের বিস্ফোরক ভর্তি ট্রাক লক্ষ্য করে বিমান হামলা চালানো হলে 2 শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয় বলে জানিয়েছেন ইরাকের এক শীর্ষ সামরিক কর্মকর্তা। ট্রাকে বিমান হামলার পর তা বিস্ফোরিত হলে আশপাশের কয়েকটি ভবন ধসে পড়লে ওই হতাহতের ঘটনা ঘটে বলে জানান তিনি।
একই দিন অন্য একটি বিবৃতিতে সামরিক বাহিনী দাবি করে বিধ্বস্ত ভবনে বিমান হামলার কোনো আলামত পাওয়া যায়নি। আইএস জঙ্গিদের পেতে রাখা বোমায় ওই ভবনগুলো বিধ্বস্ত হয় এবং সাধারণ মানুষ হতাহত হয়। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র নতুন করে প্রায় 200 সেনা পাঠাতে যাচ্ছে বলে জানিয়েছে ফক্স নিউজ। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানানো হলেও কবে সেনা পাঠানো হবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। শিরিন আক্তার, সময় সংবাদ। সিরিয়ার রাক্কায় আইএসের নিয়ন্ত্রিত একটি বিমান ঘাঁটি নিজেদের দখলে নিয়েছে মার্কিন সমর্থিত মধ্যপন্থী বিদ্রোহীরা। একই সঙ্গে জঙ্গি গোষ্ঠীটির কথিত রাজধানী হিসেবে খ্যাত রাক্কা পুনরুদ্ধারে একে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবেও উল্লেখ করে তারা। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর এক মুখপাত্র জানান, রোববার আইএসের সঙ্গে তীব্র লড়াই শেষে তাবকা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় তারা। এছাড়াও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ সদস্যরা এই মুহূর্তে শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে বলেও জানানো হয়। এদিকে তাবকা অভিযানের ফলে শহরের প্রবেশ মুখে অবস্থিত একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় এটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে সিরিয়া জুড়ে চলমান যুদ্ধবিরতি যাতে ভেঙে না পড়ে সে লক্ষ্যে রাশিয়া, ইরান ও তুরস্ককে জরুরি ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। অবৈধভাবে পাকিস্তান জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে 100 জন ভারতীয় জেলেকে আটক করেছে সেদেশের কোস্টগার্ড। দেশটির মেরিটাইম সিকিউরিটি এজেন্সির বরাত দিয়ে গণমাধ্যম জানায়, শনিবার রাতে পাকিস্তান জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। এ সময় 19টি নৌকা ও মাছ ধরার সরঞ্জামাদিও জব্দ করা হয় বলে জানানো হয়। পরে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড। সোমবার আটককৃতদের আদালতে তোলার কথা রয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে পাকিস্তানে বন্দী থাকা 219 ভারতীয় জেলেকে মুক্তি দেয় ইসলামাবাদ। অবৈধভাবে সমুদ্র সীমা লঙ্ঘন করায় ভারতের 12 জেলেকে আটক করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। ভারতের সমুদ্র সীমা অতিক্রম করে জেলেরা শ্রীলঙ্কায় ঢুকে পড়লে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কয়েকটি নৌকাও জব্দ করে নৌ কর্তৃপক্ষ। জেলেরা সবাই তামিলনাড়ুর কোত্তাইপাত্তিনাম এলাকার বাসিন্দা। তারা কাটচাতিভু এবং তালাইমান্নারের মধ্যবর্তী অঞ্চলে মাছ ধরতে গিয়েছিল বলে জানানো হয়। আটককৃত জেলেদের বন্দরনগরী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে চলতি মাসে অবৈধভাবে ঢুকে পড়া 60 জনেরও বেশি ভারতীয় জেলেকে আটক করল শ্রীলঙ্কার নৌবাহিনী। ঘণ্টায় 240 কিলোমিটার গতিবেগে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলের দিকে ধেয়ে আসছে সাইক্লোন ডেবি। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সকালের দিকে ক্যাটাগরি 4 এ পরিণত হয়ে উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। এরই মধ্যে ক্ষয়ক্ষতির আশঙ্কায় ওই এলাকায় 3,500-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে ফেলা হয়েছে। উপকূলীয় এলাকায় সতর্কতা জারির পাশাপাশি সবাইকে নিরাপদ এলাকায় চলাচলের নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। যে কোনো ধরনের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী দল। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে এলাকাটিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। জাপানে তুষার ধসের ঘটনায় 8 শিক্ষার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও নিখোঁজ রয়েছে আরও অনেকে। স্থানীয় সময় সোমবার সকালে নাসু এলাকার স্কাই রিসোর্টে এ তুষার ধসের ঘটনা ঘটে। এ সময় সেখানে অন্তত 70 জন শিক্ষক শিক্ষার্থী অবস্থান করছিল বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায় তারা তখন পাহাড়ে ওঠার প্রশিক্ষণ নিচ্ছিল। এ সময় তারা তুষার ধসের কবলে পড়লে বরফের নিচে চাপা পড়েন অনেকে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে ভূমিধসের ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। রোববার রাত 1টার দিকে প্যানজিয়ান অঞ্চলের বাগা গ্রামে ভূমিধসের ঘটনা ঘটলে একটি আবাসিক ভবন ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই 5 জনের মৃত্যু হয়। এর মধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ, দমকল কর্মী ও মেডিকেল দলের অন্তত 3 শতাধিক কর্মী। ভূমিধসের কারণ তদন্তে মাঠে নেমেছে বিশেষ দল। 2 মাস আগেই দেশটির হুবেই প্রদেশে আরেকটি ভূমিধসের ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়। এদিকে চীনের বাওটাও শহরের একটি ভবনে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 5 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত 20 জন।
ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত 5 জন নিহত হয়েছেন। রোববার ক্রামাতোর্স্ক শহরে এই ঘটনা ঘটে। এই শহরে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সরকারি বাহিনী। রোববারের ঘটনার পর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে জানান, MI2 মডেলের সোভিয়েত আমলের ওই হেলিকপ্টারটি স্থানীয় একটি বিদ্যুৎ প্রকল্পের কাছে বিধ্বস্ত হয়েছে। এ সময় ভেতরে 2 জন যাত্রী ও 3 জন ক্রু ছিলেন। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত সহিংসতা তা খতিয়ে দেখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ভূমধ্যসাগরের লিবীয় উপকূল থেকে এক নারীর মরদেহ সহ 1000-এর বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। রোববার ফরাসি দাতব্য সংস্থা MSF জানায়, ভূমধ্যসাগরে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কয়েকটি নৌযান থেকে তাদেরকে উদ্ধার করা হয়। এ সময় একটি নৌযান থেকে অসুস্থ অবস্থায় আরও এক নারীকে উদ্ধার করা হলেও পরে তার মৃত্যু হয়। উদ্ধারকৃত আশ্রয় প্রত্যাশীরা লিবিয়া থেকে ইতালি যাচ্ছিল বলে জানা গেছে। লিবীয় উপকূলে শরণার্থীবাহী নৌকাডুবির ঘটনায় প্রায় 250 অভিবাসী নিখোঁজের ঘটনার একদিন পরে তাদেরকে উদ্ধার করা হলো। দক্ষিণ সুদানে সন্ত্রাসী হামলায় 6 জন ত্রাণকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। রোববার এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক কার্যালয় OCHA জানায়, দেশটির রাজধানী জুবা থেকে পূর্বাঞ্চলের পিবো শহরে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে। তবে কারা এ হামলা চালিয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা না গেলেও বিদ্রোহী গোষ্ঠী নুয়ের এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে গৃহযুদ্ধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষের মধ্যে ত্রাণকর্মীদের ওপর এ ধরনের হামলার ঘটনাকে বর্বর উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। 2013 সালের ডিসেম্বরে দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ শুরুর পর এটি ত্রাণকর্মীদের ওপর সবচেয়ে বড় হামলার ঘটনা। দুর্নীতির অভিযোগে গ্রেফতারের মুখোমুখি হচ্ছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই। দেশটির প্রসিকিউটর দপ্তর জানায়, পার্কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে। এর আগে প্রসিকিউটর কার্যালয়ে পার্ক গিউন-হাইকে দীর্ঘ 14 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ওই জিজ্ঞাসাবাদের 3 দিন পর প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হলো। দুর্নীতির অভিযোগে পার্লামেন্টে অভিশংসনের প্রস্তাব পাশ হওয়ার পর দীর্ঘ শুনানি শেষে চলতি মাসের প্রথম দিকে প্রেসিডেন্ট পার্ককে বরখাস্তের রায় দেন দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত। এরপরই দুর্নীতির অভিযোগে পার্ককে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রসিকিউটর দপ্তর। 미래와 게시포트하고 차이가 있었습니다. 정부마다 되게 মিয়ানমার সেনাবাহিনীর প্রধান মিন অং হেইন বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। রোববার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। তিনি বলেন, রাজনীতি, ধর্মীয় ও জাতিগত সমস্যা থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সেনাবাহিনীর দায়িত্ব। সেনাবাহিনীর বিরুদ্ধে দেশটির রাখাইন প্রদেশে যখন রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের অভিযোগ তুলছে বিভিন্ন মহল, ঠিক তখনই এমন বক্তব্য দিলেন মিয়ানমার সেনাপ্রধান। তার এ বক্তব্য রোহিঙ্গা নির্যাতন আরও উস্কে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। গেল সপ্তাহে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে এক বিশেষ অনুসন্ধান কমিটি পাঠানোর প্রস্তাব দেয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরিষদ। তবে সংস্থাটির এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। সুইজারল্যান্ডের বার্নে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বিরোধী বিক্ষোভ হওয়ায় তুরস্কে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতকে তলব করেছে আঙ্কারা। বেশ কয়েকটি কুর্দি সংগঠনের আয়োজনে গত শনিবার সেন্ট্রাল বার্নে ওই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় প্রায় 3500 মানুষ। সুইস রাষ্ট্রদূত ওয়াল্টার হ্যাফনার জানান, প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীদের বিচারের আওতায় আনতে আঙ্কারার পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। এদিকে এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বার্নে ওই বিক্ষোভ সমাবেশ সহিংসতা এবং সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছে, আর এ কারণেই এর আয়োজকদের বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদান করা উচিত বলে মনে করে আঙ্কারা। বিদেশে পাঠানোর নামে অভিবাসীদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার দায়ে 56 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন মিশর আদালত। এর মধ্যে কয়েকজনের বিরুদ্ধে হত্যা ও অবজ্ঞার অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত বছর সেপ্টেম্বরে ওই নৌকাডুবিতে 2 শতাধিক অভিবাসীর মৃত্যু হয়েছিল।
নৌকাটি 450 যাত্রী নিয়ে মিশরের রোসেটা বন্দর থেকে ইতালির উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে অতিরিক্ত যাত্রী বহনের কারণে উপকূল থেকে 8 মাইল দূরে গভীর সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি। উদ্ধারকারী দলের তাৎক্ষণিক অভিযানে 163 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে নৌকাটির খোল থেকেই শতাধিক মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়। এসব অভিবাসীদের বেশিরভাগই মিশর, সিরিয়া, সুদান, ইরিত্রিয়া ও সোমালিয়ার নাগরিক বলে জানা গেছে। ইউরোপীয় ইউনিয়নের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী মেরিন লে পেন। এ সময় তিনি ফ্রান্সকে বিশ্বায়নের হাত থেকে রক্ষা করবেন বলেও প্রতিশ্রুতি দেন। রোববার এক নির্বাচনী সমাবেশে লে পেন বলেন, ইউরোপীয় ইউনিয়নের মৃত্যু হবে কারণ সাধারণ মানুষ আর এই জোটকে চায় না। উদ্ধত ও অহংকারী সাম্রাজ্যবাদীরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। লে পেন আরও বলেন, বিশ্বায়নের বিরুদ্ধে জয়ী হওয়ার সময় এসেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট হতে পারলে তিনি ইউরোপীয় ইউনিয়নের পরিবর্তে নতুন একটি ইউরোপীয় জোট গড়ে তুলবেন বলেও প্রতিশ্রুতি দেন, যার নাম হবে দ্য ইউরোপ অব দ্য পিপল। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কনজারভেটিভ প্রার্থী ফ্রাঁসোয়া ফিয়ন ও মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রনকে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী বলে উল্লেখ করেন অভিবাসী বিরোধী দল ন্যাশনাল ফ্রন্টের এই প্রার্থী। ভারতের গুজরাট রাজ্যে স্থানীয় হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 12 জন। শনিবার রাতে পাটান জেলার ভাদাভালি গ্রামে এই সংঘর্ষ হয়। স্থানীয় পুলিশ প্রধানের বরাতে গণমাধ্যম জানায়, হাই স্কুলের পরীক্ষা নিয়ে স্থানীয় মুসলিম ও হিন্দু ছাত্রদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে আশেপাশের আরও 3টি গ্রাম থেকে অন্তত 5000 মানুষ ভাদাভালি গ্রামে মুসলিম বাসিন্দাদের উপর হামলা চালায়। এতে মুসলমানদের অর্ধশতাধিক ঘরবাড়ি পুড়ে যায় বলে জানায় গণমাধ্যম। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি যানবাহন। এ সময় স্থানীয় মুসলিমরাও হামলাকারীদের লক্ষ্য করে পাল্টা পাথর নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। বর্তমানে পুরো এলাকা আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে। ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ বিলগুলো অনুমোদনে মার্কিন প্রতিনিধি পরিষদের রক্ষণশীল সদস্যদের সতর্ক করে দিয়েছে হোয়াইট হাউস। সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদে নিজ দলের সদস্যের পর্যাপ্ত সমর্থনের অভাবে নতুন স্বাস্থ্যনীতির বিলটি পাশ না হয় এই সতর্কবার্তা দেওয়া হয়। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেইন্স প্রিভাস জানান, নিজ দলের যেসব সদস্য ভবিষ্যতে প্রতিনিধি পরিষদে উত্থাপিত কোনো বিলের প্রতি সমর্থন দেবেন না এবং ট্রাম্প প্রশাসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধার সৃষ্টি করবে, তাদেরকে বিলের অনুমোদনের লড়াই থেকে দূরে রাখা হবে। শিগগিরই ট্রাম্প প্রশাসনের কর সংস্কারের বিলটি অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদে তোলা হবে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে নিজেদের স্বয়ংক্রিয় গাড়ি তুলে নিয়েছে স্মার্টফোন অ্যাপ্লিকেশন নির্ভর পরিবহন সেবা প্রতিষ্ঠান উবার। শুক্রবার টেম্পে এলাকায় উবারের একটি স্বয়ংক্রিয় গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষের জেরে শনিবার এই সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। যদিও ওই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, একটি গাড়ি বামে মোড় ঘুরতে গেলে সামনের দিক থেকে আসা উবারের স্বচালিত ভলভো এসইউভি মডেলের একটি গাড়ির সঙ্গে সেটি সজোরে ধাক্কা খায়। এতে দুটি গাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়। সময় মতো ব্রেক কষে এই দুর্ঘটনা এড়ানো যেত উল্লেখ করে উবারের মুখপাত্র বলেন, স্বচালিত গাড়িটি এক্ষেত্রে ব্যর্থ হয়েছে। অন্যদিকে চালকের আসনে নিয়মানুযায়ী একজন থাকলেও তিনি তড়িৎ পদক্ষেপ নিতে পারেননি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ক্যালিফোর্নিয়া ও পেনসিলভানিয়ার মতো অ্যারিজোনাতেও স্বয়ংক্রিয় গাড়ির পরীক্ষা চালিয়ে আসছিল উবার। রাশিয়ার কাম্বালনি আগ্নেয়গিরিতে 250 বছরের মধ্যে প্রথমবারের মতো উদগীরণ শুরু হওয়ায় এতে বিস্ময় প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। বিষয়টিকে অনেকটা অলৌকিক উল্লেখ করে ভবিষ্যতের জন্য একে বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করে সতর্ক করেন তারা। রোববার অনলাইনে প্রকাশিত এক ছবিতে অগ্নুৎপাতের কারণে আগ্নেয়গিরি থেকে বের হওয়া ছাইযুক্ত ধোঁয়া 7000 মিটার উচ্চতায় উঠতে দেখা যায়।
গত শুক্রবার থেকে শুরু হওয়া এই উদ্গীরণে ধোঁয়ার চাদরে ঢেকে গেছে পরামর্শীর দ্বীপের অবস্থিত স্যাভরোকোইলস্কি শহরের বেশিরভাগ এলাকা। এদিকে অগ্নুৎপাতের কারণে আশপাশের বাসিন্দাদের সতর্ক ও নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। 2000 মিটারেরও বেশি উচ্চতার এই কাম্বালনি আগ্নেয়গিরিটি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কামচাটকায় অবস্থিত। এর আগে সবশেষ 1769 সালে এটি থেকে উদ্গীরণ হয়। 1971 সালের 25শে মার্চ রাতে বর্বরোচিত গণহত্যা স্মরণে কানাডার রাজধানী অটোয়ায় প্রথমবারের মতো পালন করা হয়েছে জাতীয় গণহত্যা দিবস। একই দিন মন্ট্রিলে জাতীয় দিবসটি উপলক্ষে মোমবাতি হাতে সমাবেশ করেন প্রবাসী বাংলাদেশিরা। সম্মিলিত সাংস্কৃতিক জোট কানাডা আয়োজিত আলোর মিছিলে বিশ্ব সম্প্রদায়কে 25শে মার্চ গণহত্যা দিবসের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান বক্তারা। এর আগে দিবসটি উপলক্ষে অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান। কানাডার বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা এতে অংশ নেন। আলোচনা শেষে জেনোসাইড ইন 1971 অ্যান্ড দ্য কিলিং ফিল্ডস শীর্ষক এক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এবং যে মাননীয় নেত্রী কত কত হাজার হাজার লোক মারা গেছে বিভিন্ন এলাকাতে থাকা মৃতদেহগুলো কাকশিয়ালের খাবার সম্মুখীন হয় ফার্মগেট। সেখানে দুইটি বিষয় আমি বলতে চাই। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আর একদিন পরই ইইউ থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করছে যুক্তরাজ্য। চলছে বিরোধীদের বিক্ষোভ, অভিবাসীদের ওপর ব্রেক্সিটের প্রভাব পড়ার আশঙ্কা। লন্ডনে সন্ত্রাসী হামলার পর উদ্বেগ উৎকণ্ঠায় ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। একের পর এক হামলার ঘটনায় আতঙ্ক। সৌদি আরবের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ এনে ইয়েমেনে হাজার হাজার মানুষের বিক্ষোভ। গেল 2 বছরে জোটের বিমান হামলায় 12,000-এরও বেশি প্রাণহানি। রাশিয়ায় সরকার বিরোধী র্যালি থেকে আটক 7 শতাধিক। ভিন্ন মতাবলম্বীদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।